দক্ষিণপন্থা উত্থানের চেষ্টা দেখছে বিএনপি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শূন্যতায় সুবিধা পাচ্ছে জামাত। লাইমলাইটে এলেও ভোটে জেতার সম্ভাবনা দেখছেন না মির্জা ফখরুল। বাংলাদেশ পুনর্গঠনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সহযোগিতা দরকার প্রবাসীদের। নিয়োগে প্রধান উপদেষ্টা বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি। স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে সড়ক অবরোধ, 144 ধারা জারি। সমস্যা সমাধানে কাজ করছে সরকার। দুপক্ষের সঙ্গে চলছে বৈঠক, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মহাষষ্ঠীতে কল্পারম্ভের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু। মণ্ডপে মণ্ডপে ভক্ত দর্শনার্থীর ভিড়। আইন শৃঙ্খলা বাহিনীর 70,000 সদস্য মোতায়েন। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 144 ধারা জারি করেছে প্রশাসন। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, সৃষ্ট সমস্যা সমাধানে কাজ করছে সরকার। স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল পাহাড়ি জনপদ খাগড়াছড়ি চলছে অনির্দিষ্টকালের জন্য সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 144 ধারা জারি করেছে প্রশাসন। রোববার সকাল থেকে জেলা শহর ও শহরতলিতে দেখা গেছে সব ধরনের যান চলাচল বন্ধ। ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। সাধারণ মানুষও বাসাবাড়ি থেকে বের হতে পারছেন না। তবে সাজেকে আটকা পড়া 2000 পর্যটককে শনিবার রাতেই সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এর আগে শনিবার অবরোধ চলার সময় সদর উপজেলা পরিষদ এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন 8 জন। এ সময় জেলা সদরের বেশ কিছু দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের পাশাপাশি 3 প্লাটুন আর্ম পুলিশ ও 7 প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা করেছে পার্বত্য জেলা পরিষদ। দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে, শহরের অভ্যন্তরে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে এবং জনজীবন স্বাভাবিক রয়েছে। এমন পরিস্থিতিতে রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, খাগড়াছড়িতে শ্রেষ্ঠ সমস্যা সমাধানে কাজ করছে সরকার। আজকে এটা নিয়ে আমাদের যেখানে উপদেষ্টা আছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, উনি 10টার সময় সবাই নিয়ে বসছেন। আজকে যেটা হচ্ছে অবরোধে হচ্ছে, আমরা যদি এখানে সবাই মিলে ডিক্লেয়ার করি যে এটা অবৈধ আজকে, কারণ গতকালকেই তারা শেষ করেছে, আমার নতুন করে ইস্যু বানানোর কি দরকার আছে। 23 সেপ্টেম্বর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে 3 জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। এতে এখন পর্যন্ত 1 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মিরুন আহমেদ, সময় সংবাদ। বেলতলায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসবের মহাষষ্ঠী। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন রৌনক নিয়ন্তা এবং ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দিরে আছেন ওবায়দুল হক। আমরা প্রথমে যাচ্ছি ঢাকেশ্বরী রৌনকের কাছে। শুরুতেই আপনাকে শারদীয় শুভেচ্ছা। এই দিনে মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকালে দেবী দুর্গার অকাল বোধন, এরপর কল্পারম্ভ, বিহিত পূজা, এরপর ঘটে প্রাণ প্রতিষ্ঠা করার মাধ্যমে মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর থেকেই পূজার প্রস্তুতি চলতে চলতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ভিড় জমায় ভক্তরা এবং এই মন্দিরের বেলতলায় ঠিক 9টায় হয় বিহিত পূজা। এরপর দশভুজা দেবীর আবাহন, আসন, অভিষেক, মন্ত্রপাঠ এবং পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে নানা আনুষ্ঠানিকতা। আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু জানতে চেয়েছিলাম ভক্তদের কাছে এবার চলতি বছর তারা কি প্রার্থনা করছেন দেবী দুর্গার কাছে, কি প্রত্যাশা এবার। তারা কিন্তু বলেছেন এই যে পৃথিবী জুড়ে অস্থিতিশীলতা, হানাহানি এসব যেন বন্ধ হয়, সবাই মিলে একসঙ্গে শান্তিতে বাস করতে চান তারা। এবং দেবী দুর্গা মর্তে আসার পর সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় থাকে, দশমী পর্যন্ত প্রতিটি ধাপ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন, এটাই কিন্তু প্রার্থনা ভক্তদের।
এবং শুধু সকালেই না, সন্ধ্যা থেকে সারাদিন তো ছিলই নানা আনুষ্ঠানিকতা। সন্ধ্যা থেকে শুরু হবে মহাষষ্ঠীর মূল আনুষ্ঠানিকতা, অর্থাৎ কিছুক্ষণ পরে কিন্তু খুলে দেয়া হবে মণ্ডপের পর্দা। ভক্তরা প্রথম দর্শন করবেন দেবী দুর্গাকে। দেবীর আমন্ত্রণ ও অধিবাস হবে এই ষষ্ঠী পূজার মাধ্যমেই। এবং আমরা দেখেছি মণ্ডপের সামনে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেবী দুর্গাকে এক নজর দেখার জন্য। আমরা নিরাপত্তা নিয়ে যদি একটু বলতে চাই, কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার এসেছিলেন ঢাকেশ্বরী মন্দির, তিনি পরিদর্শন করেছেন। তিনি বলেছেন র্যাব, পুলিশ, বিজিবি, সোয়াট এবং সাদা পোশাকেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমরা দেখেছি তেমন কোনো অপ্রীতিকর কিংবা বিশৃঙ্খল ঘটনা আসলে আমাদের চোখে পড়েনি। কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি একজন পুরোহিত, তিনি অপেক্ষা করছেন, আসলে বিভিন্ন ধরনের তিনি আচার অনুষ্ঠানের কাজে নিয়োজিত রয়েছেন। এবং আমরা জানাতে চাই সারা দেশে এবার কিন্তু প্রায় 33,000 মণ্ডপে কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে ময়মনসিংহে আমাদের দুর্গাপূজার সর্বশেষ খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী ওবায়দুল কাদেরের কাছে। মহাষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীর যে সবচেয়ে বড় এবং প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে। আজকে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই আজকের ষষ্ঠী পূজার প্রথম পর্বের মধ্য দিয়ে কিন্তু আজকে এই দুর্গোৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং কিছুক্ষণ পর অর্থাৎ সন্ধ্যা 6টায় কিন্তু যে মূল যে আয়োজন সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং বেলতুলিতে দেবী দুর্গাকে এখানে মর্তলোকে আমন্ত্রণ জানানো হবে, সেই প্রস্তুতি কিন্তু এখন এই মুহূর্তে চলছে। আমি এখন আছি ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি মন্দিরে, যেখানে এই ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সূচনা হয়েছে এই শারদীয় দুর্গোৎসবের। এখানে কিন্তু সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কিন্তু পূজা মণ্ডপে ভিড় করবেন ভক্ত দর্শনার্থীরা। দেবীর বোধন, অধিবাস ও আমন্ত্রণের মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে আজকের এই আনুষ্ঠানিকতা এবং চারপাশে কিন্তু এখন এক অন্যরকম এক উৎসবের আবহ বিরাজ করছে। পুরা পূজা মণ্ডপ যেখানে রয়েছে সেই জায়গা কিন্তু আলোকসজ্জা এবং উৎসবের আমেজ সেটি কিন্তু বিরাজ করছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু এখানে পুরোপুরি জমে উঠবে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি এখানে নিরাপত্তার বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পুরোপুরি এখানে নিরাপত্তা জোরদার করেছেন এবং নিজস্ব পূজা মণ্ডপে নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও আইন শৃঙ্খলা কর্মীরা কিন্তু সজাগ রয়েছেন। আমরা এখন আরো দুর্গাপূজার আরো খবর জানতে চলে যাবে কলকাতায়। সেখানে আছেন আমাদের সহকর্মী সুব্রত আচার্য। দেখুন, আমি এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতার দমদম পার্ক যুবক বৃন্দ ক্লাবে। এই পুজোটি 59 বছরে পদার্পণ করেছে। আমরা দুপুরের পর থেকে উত্তর কলকাতার বেশ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে বেরিয়েছি। প্রত্যেক পুজো মণ্ডপেই কিন্তু নিজস্ব একটি সামাজিক বার্তা দেওয়া হয়েছে। আমি যে এই মুহূর্তে উত্তর কলকাতার যে দমদম পার্কের যে পুজো মণ্ডপে রয়েছে, সেই পুজো মণ্ডপের সামাজিক বার্তা হচ্ছে 12 মাসে 13 পার্বণ, অর্থাৎ পার্বণ। হিন্দু ধর্মের বিভিন্ন যে পার্বণ রয়েছে সেই পার্বণকেই এখানে মূলত ফোকাস করা হয়েছে। আর যেহেতু মহাষষ্ঠীর বিকেল সন্ধ্যা ঘনিয়ে আসছে এবং একই সঙ্গে উত্তর হোক আর দক্ষিণ কলকাতা হোক, ভিড়ের ছবিটা কিন্তু ক্রমশ গাঢ় হচ্ছে। আপনি জানেন যে প্রতি বছর উত্তর এবং দক্ষিণ কলকাতার মধ্যে কিন্তু এই পুজোর লড়াই, কোন মণ্ডপ কার থেকে বেশি দর্শক টানতে পারে সেই লড়াইটা আমরা কিন্তু দেখি। এবং এই শুধু এই উত্তর এবং দক্ষিণ কলকাতায় নয়, মধ্য এবং শহরতলি, কলকাতার শহরতলিতে অসংখ্য পূজা মণ্ডপে কিন্তু আমরা দেখেছি, জানতে পেরেছি প্রচুর সংখ্যক দর্শনার্থী তারা কিন্তু নতুন জামা কাপড় পরে পরিবার পরিজন বন্ধুদের সঙ্গে তারা কিন্তু প্রতিমা দর্শন করছেন। শুধু নিজে দর্শন করছেন না, প্রত্যেকের স্মার্টফোন নিয়ে তারা ছবি তুলছে, কোথাও ফেসবুক লাইভ করছে এবং সেলফি তুলছেন। সেটি কিন্তু এই শারদীয় দুর্গা উৎসবের একটি অন্যতম অংশ হয়ে গিয়েছে গত কয়েক বছর ধরে। এই ফোরাম ফর দুর্গা উৎসব কমিটি এবার জানিয়েছে যে তাদের যে নথিভুক্ত এবার কলকাতায় পুজোর সংখ্যা কিন্তু 2800, কিন্তু ফোরাম ফর দুর্গা উৎসব কমিটির বাইরেও কলকাতায় বাড়ির পুজো বা পাড়ার পুজো, নথিভুক্ত পুজোর বাইরে কিন্তু আরো 200-400 পুজো হয়। অর্থাৎ কলকাতা, বৃহত্তম কলকাতায় প্রায় 3500 পুজো মণ্ডপে দুর্গাপুজো হচ্ছে। তো এই ছিল আমার কাছে মহাষষ্ঠীর বিকেলে
উত্তর কলকাতার দমদম পার্ক যুবকবৃন্দ ক্লাবের সামনে থেকে শারদীয় দুর্গা উৎসবের প্রথম আনুষ্ঠানিক যে পুজো শুরু হচ্ছে তার আগে আমার কাছে থাকা সবশেষ তথ্য। শারদীয় দুর্গোৎসবের খবর জানতে আমরা যুক্ত হয়েছিলাম ভারতের কলকাতা, এর আগে ময়মনসিংহ, তার আগে ঢাকেশ্বরী মন্দির থেকে। শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী আমলের মতো কেউ যাতে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করতে অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ভিডিও বার্তায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মের মানুষদের শুভেচ্ছা জানান তিনি। আমি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা। ধর্মীয় উৎসব পালন করবে। এটি বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। একজন বাংলাদেশী হিসাবে এর ভিতর দিয়েই পরিস্ফুটিত হয়ে ওঠে আমাদের বিভিন্ন ধর্ম, গোত্র, সম্প্রদায়ের মধ্যেকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব। ডাকসু নির্বাচনে সুরক্ষার প্রশ্নে ন্যূনতম বিচ্যুতি ঘটেনি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ। সকালে ডাকসু নির্বাচন ঘিরে উত্থাপিত বিভিন্ন অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ব্রিফিংয়ে উপাচার্য জানান, ব্যালট পেপার ছাপানোর স্থান ও বাড়তি ব্যালটের সংখ্যা নির্বাচনে কোনো প্রভাব রাখেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসুর ব্যালট রাজধানীর নীলক্ষেতে অরক্ষিত অবস্থায় ছাপানো হয়েছে এমন অভিযোগে নানামুখী সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্যালট ছাপানোর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো নজরদারি না থাকার অভিযোগ করে নির্বাচনে অংশ নেয়া ছাত্রদল প্যানেলের সদস্যরা। এসব অভিযোগ নিয়ে রোববার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। নির্বাচনে আসা সকল অভিযোগ আমলে নিয়ে তার সমাধান করা হয়েছে বলে জানান তিনি। কতিপয় মানবিক ত্রুটি, প্রসিডিউরাল সামান্য বিচ্যুতি ছাড়া বড় দাগে তারা নিশ্চিত করেছেন যে নির্বাচন অংশগ্রহণমূলক এবং অবাধ হয়েছে। সব নিয়ম মেনে অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেয়া হলেও নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়নি বলে জানান তিনি। তবে একাধিক সুরক্ষা ব্যবস্থা থাকায় অনিয়মের সুযোগ ছিল না বলেও দাবি তার। নীলক্ষেতে ব্যালট ছাপানোর তথ্যটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উক্ত সহযোগী ভেন্ডর অবহিত করেননি। ভেন্ডর আরও আমাদেরকে জানায় যে নীলক্ষেতে কাটিং শেষে প্রি স্ক্যান ও পরবর্তী কার্যক্রমের জন্য তারা তাদের মূল অফিসে এনে প্রি স্ক্যান সম্পন্ন করে নির্দিষ্ট পরিমাণে প্যাকেট ভরে সিলগালা করে বিশ্ববিদ্যালয়কে সরবরাহ করে। কোনো প্রার্থী যদি কোনো ঘটনার সিসিটিভি ফুটেজ ও ভোটারের স্বাক্ষর দেখতে চান তবে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করার সুযোগ রয়েছে বলে জানান উপাচার্য। কোনো প্রার্থী যদি নির্দিষ্ট ও যৌক্তিক কারণে নির্দিষ্ট কারো স্বাক্ষর পর্যবেক্ষণ করতে চান সেক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ বা মনোনীত ব্যক্তিবর্গের উপস্থিতিতে তা দেখানো যেতে পারে। এদিকে ব্যালট পেপারের সুরক্ষা ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনের সদিচ্ছার অভাব ছিল না বলেও মন্তব্য করেন উপাচার্য। সেক্ষেত্রে যথাযথ সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর ফল নিরীক্ষণে জালিয়াতির প্রমাণ পেল দুদক। অভিযান চালিয়ে 2025 সালের পরীক্ষায় 19 পরীক্ষার্থীর 34টি উত্তরপত্রের বিপরীতে জালিয়াতির প্রমাণ পাওয়ার কথা জানান কর্মকর্তারা। প্রোগ্রামার দফতর থেকে অনিয়ম হয়েছে বলে জানায় দুদক। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। 2025 সালের এসএসসির ফল পুনর্নিরীক্ষণে অনিয়মের অভিযোগ পেয়ে রোববার সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যায় দুদকের দল। এতে পাওয়া গেছে অভিযোগের প্রমাণ। উত্তরপত্রে বাড়তি নম্বর না পেলেও 19 শিক্ষার্থীর 34টি উত্তরপত্রের বিপরীতে বাড়তি নম্বর পাওয়া গেছে ফলাফল শিটে। ফল জালিয়াতির ঘটনায় একটি মামলা বিচারাধীন থাকার মধ্যেই 1 বছরের ব্যবধানে আবারও ঘটল জালিয়াতির ঘটনা। যে কম্পিউটার সেন্টারে আগের জালিয়াতির ঘটনা ঘটেছে এবারের ঘটনাও সেই একই জায়গায়। দায়িত্বে থাকা প্রোগ্রামার কম্পিউটার অপারেটরকে জিজ্ঞাসাবাদ করলে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন 2 কর্মকর্তা। খাতাগুলো চেক করতে যখন হবে তখন আমাকে কন্ট্রোলার মহোদয় নির্দেশ দেয় আমি কিভাবে খাতা চেক করব, তাহলে আমাকে তালিকাটা দেন। কন্ট্রোলার মহোদয়ের নির্দেশে আমাকে তখন ওই তালিকাটা করে তৈরি করি
আমাকে দিতে হয়েছে, ওরা ওখান থেকে প্রিন্ট দিয়েছে। ওনারা ওই প্রিন্ট দিতে বলছে, আমি প্রিন্ট দিছি এতটুকুই। এখন ওখানে ভিতরে প্রোগ্রামার স্যার, প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারের দফতর থেকেই অনিয়ম হয়েছে বলে জানায় দুদক। 34টা উত্তরপত্রে জালিয়াতির অভিযোগ রয়েছে, এ ধরনের আমাদের কাছে অভিযোগ ছিল। আমরা এসে আমরা যে সংশ্লিষ্ট যে খাতাগুলো যেগুলোতে জালিয়াতির অভিযোগ রয়েছে ওই খাতাগুলো আমরা দেখেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তার অভিযোগ সংশ্লিষ্টদের সাথে আমরা কথা বলেছি। এখানে অনিয়মের প্রমাণ পেয়েছি। আমরা তৎপ্রেক্ষিতে আমাদের কমিশন বরাবর আমাদের যেটা করণীয় আমরা রিপোর্ট বিষয়টি 1 মাস আগে বোর্ড চেয়ারম্যানের নজরে আনার পরও জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ মিলেছে। চেয়ারম্যান মহোদয় কম্পিউটার টাচ করে না, কন্ট্রোলার টাচ করে না, সচিব টাচ করে না, ডেপুটি কেউ টাচ করে না, পরীক্ষা শাখার লোকজনই কাজ করে, ওনারাই বলতে পারবে। এর আগে 2023 সালের এইচএসসিতে ছেলের ফল জালিয়াতির অভিযোগে সাময়িক বরখাস্ত হন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্রনাথ। ওই ঘটনায় শিক্ষা বোর্ড থেকে করা একটি মামলা এখনো বিচারাধীন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরে 1.5 কোটি টাকা মূল্যের 2 কন্টেইনার ফেব্রিক্সের হদিশ না মেলায় চট্টগ্রাম কাস্টমস হাউজে অভিযান চালিয়েছে দুদক। বিকেলে অতিরিক্ত কমিশনার মাহবুব হাসানের কক্ষে অভিযান চালানো হয়। গত ফেব্রুয়ারি ও জুলাই শুল্ক ও চার্জ দিয়ে কন্টেইনার দুটি খালাস করতে যান আমদানিকারক, কিন্তু বন্দরের ইয়ার্ড থেকে উধাও হয়ে যায় ফেব্রিক্সের কন্টেইনার দুটি। আমদানিকারকের আবেদনের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখতে কমিটি করেছে কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। বিষয়টিকে অস্বাভাবিক বলে খতিয়ে দেখার কথা বলছে দুদকও। রাজধানী আজিমপুরে সাবেক এমপি হাজী সেলিমের বাসভবনে অভিযান চালিয়ে 6টি গাড়ি উদ্ধার করেছে যৌথ বাহিনী। খোঁজা হচ্ছে গাড়ির মালিককে। চলছে ভবনে যাচাই বাছাই। রোববার দুপুর 12টার দিকে আজিমপুরের দায়রা শরীফ আবাসিক এলাকায় গুলশান আরা মাসুদ টাওয়ারের 12 তলার ভবনে অভিযান শুরু করে যৌথ বাহিনী। ভবনটির বেসমেন্টের একটি গোপন কক্ষে 3টি বিলাসবহুল গাড়ি সহ 6টি গাড়ি পাওয়া যায়। এর মধ্যে 4টি গাড়ির নিবন্ধনের তথ্য আসে সময় সংবাদের হাতে। এর মধ্যে BMW ব্র্যান্ডের সাদা গাড়িটি হাজী সেলিমের, একটি তার ডেভেলপার কোম্পানি মদিনা ট্রেডিং কর্পোরেশনের নামে, বাকি একটি শিল্প প্রতিষ্ঠান এবং 2 ব্যক্তির নামে। তবে গাড়িগুলোর কাগজপত্র ও চাবি এখনো উদ্ধার হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে নেওয়া হয়েছে সেনা ক্যাম্পে। অভিযান চলাকালে কাউকে বের হতে দেওয়া হয়নি ভবন থেকে, তবে পরিচয় নিশ্চিত হবার পর ভাড়াটিয়াদের প্রবেশ করতে দেওয়া হয়। ডিএমপি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যৌথ বাহিনীর তত্ত্বাবধানে চলে এই অভিযান। দীর্ঘ 5 ঘন্টার অভিযান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা না বলেই চলে যান যৌথ বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে ফেটে গেছে তিতাসের মূল সঞ্চালন পাইপ। এতে 2 উপজেলায় বিচ্ছিন্ন হয়ে গেছে আবাসিক ও বাণিজ্যিক প্রায় 12,000 গ্যাস সংযোগ। একই সঙ্গে সঞ্চালন পাইপের পাশ থেকে পল্লী বিদ্যুতের খুঁটি সরিয়ে নিতে বিদ্যুতের সরবরাহ বন্ধ রয়েছে। সকাল 8:30টার দিকে সদর উপজেলার শিবপুর এলাকায় ঘটনা ঘটে। তিতাস জানায়, গ্যাসের বাড়তি চাপে ফেটে যায় সঞ্চালন পাইপ। এতে প্রায় 12,000 আবাসিক ও 30টির অধিক বাণিজ্যিক সংযোগে সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দ্রুত মেরামত কার্যক্রম শুরু করে তিতাস। এদিকে মূল সঞ্চালন পাইপের পাশেই খুঁটি থাকায় সরিয়ে নিতে সংযোগ বন্ধ রাখতে পল্লী বিদ্যুৎ। এতে প্রায় 2 লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। সময় সংবাদে আরও থাকছে। রাতে এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো ভারত পাকিস্তান মহারণ। নবম শিরোপায় চোখ টিম ইন্ডিয়ার। প্রতিশোধের লক্ষ্য মেন ইন গ্রিনের। মার্জারের আলোচনায় থাকা শরিয়া ভিত্তিক 5 ব্যাংকে প্রশাসকের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এক্সিম ফার্স্ট সিকিউরিটি ও সোশ্যাল ইসলামী ব্যাংকের দায়িত্ব পাচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের 3 নির্বাহী পরিচালক, আর ইউনিয়ন ও গ্লোবাল ব্যাংকের দায়িত্ব পাচ্ছেন 2 পরিচালক। আগামী মাসের শুরুতেই প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে। মার্জারের ঘোষণায় কয়েক মাস ধরে গতিহীন শরিয়া ভিত্তিক 5 ব্যাংক। আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংকগুলোর গতি ফেরাতে গত 16 সেপ্টেম্বর প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।
সপ্তাহ গড়াতেই প্রশাসক হিসেবে চূড়ান্ত হয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের 5 কর্মকর্তা। এর মধ্যে 3 নির্বাহী পরিচালক শওকতুল আলম, বদিউল আলম দিদার ও সালাহুদ্দিন পাচ্ছেন এক্সিম, সোশ্যাল ইসলামী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব। আর 2 পরিচালক আবুল হাশেম ও মকসুদুল আলম পাচ্ছেন ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব। কোনো গ্রুপ থেকে বা কোনো কর্নার থেকে যাতে কোনো প্রকার এর বিরুদ্ধে মামলা দায়ের না হয়, এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে। এই জন্য আমরা আইনি বিষয়গুলো ভালোভাবে খতিয়ে দেখে মতামত গ্রহণ করছি, যাতে আমরা শুরুতেই কোনো হোঁচট খেতে না হয়। প্রশাসক নিয়োগে আইনি জটিলতা এড়াতে আগামী মাসের শুরুতেই প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ ব্যাংক। যে চেকের বিপরীতে টাকা দেওয়া বা লোন আদায়ের যে প্রসেস, রিশিডিউল করা, এইসব কার্যক্রম তো চলতে থাকে। বর্তমান ম্যানেজমেন্ট এমডি নেতৃত্বে যে আছে তারাও সাথে কাজ করবে। যখন প্রশাসকই মূল দায়িত্বে চলে আসবে তখন আর এমডি তার দায়িত্বে কন্টিনিউ করবে না। এরই মধ্যে ব্যাংক মার্জারে প্রয়োজনীয় 35,000 কোটি টাকা মূলধনের 20,200 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অবসর কল্যাণ ট্রাস্টের টাকা পরিশোধে আদালতের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা বলেন, নিজেদের জমানো টাকা পেতে বছরের পর বছর ঘুরছেন 88,000 শিক্ষক কর্মচারী। বেতন থেকে অতিরিক্ত 4% অর্থ কেটে অবসরের 6 মাসের মধ্যে অবসর কল্যাণ ট্রাস্টের টাকা পরিশোধে আদালতের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। এতে জীবিকা নির্বাহ সহ চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। এ অবস্থায় তহবিলের অর্থ দ্রুত ছাড় না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা। এবার সিলেট ও ময়মনসিংহ বিভাগের খবর। সিলেটে 250 শয্যার হাসপাতালের জন্য নির্মিত 8তলা ভবনের অভিভাবক খুঁজে পাওয়া যাচ্ছে না। ভবনটি নিয়ে 2 বছর ধরে বিভিন্ন বিভাগের টানা হ্যাচড়ার মাঝে বিল অনাদায়ে ভবনে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এর মধ্যে 100 কোটি টাকা ব্যয়ে হাসপাতাল চত্বরে বার্ন ইউনিট স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। প্রায় 7 একর ভূমির উপর 2020 সালের জানুয়ারিতে গণপূর্ত বিভাগের অধীনে নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। 2023 সালে হাসপাতালের নির্মাণ কাজ শেষ হয়। কাজ শেষ হওয়ার পর ভবনটি কার কাছে হস্তান্তর করা হবে তা নির্দিষ্ট করে দেয়নি গণপূর্ত বিভাগকে। কাজের ইনফ্রাস্ট্রাকচারের নির্মাণের অংশটুকু আমাদের দায়িত্ব ছিল। এটি ব্যবহারের জন্য যে বিষয়গুলো দরকার, জনবল এবং আদার লজিস্টিক, এগুলো না থাকায় এখন পর্যন্ত আসলে কর্তৃপক্ষ এটা বুঝে নিতে পারছে না। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের 2টি কক্ষে সংক্ষিপ্ত পরিসরে। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস প্রস্তুত না হওয়া পর্যন্ত অভিভাবকহীন ওই ভবনের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য চিঠি চালাচালি করে ফল পাননি। আপাতত কার্যক্রম চালানোর জন্য আমরা বাসা ভাড়াও খুঁজতেছি। সেই হিসাবে এরকম একটা স্থাপনা যদি আমরা পেতাম তাহলে আমাদের কার্যক্রমটা খুব স্মুথলি আমরা চালিয়ে যেতে পারতাম। তবে আশার কথা শোনালেন স্বাস্থ্য বিভাগের পরিচালক। শিগগিরই ভবনটির দফা রফা হবে বলে তিনি আশা করছেন। প্রশাসনিক অনুমোদনটা আনতে হবে, এটা আমরা করছি। তারপর এটাকে হয়তোবা আমরা চেষ্টা করছি যে শামসুদ্দিনকেই সরিয়ে ওইখানে স্থানান্তর করে বর্তমান যে প্লেসটা আছে এইটা হবে 250 শয্যা, সেটাও কিন্তু 200 শয্যার স্পেশালি শিশু হাসপাতাল। 85 কোটি টাকার টেন্ডারে কাজ শুরু হয়েছিল ভবনটির। দফায় দফায় এই অর্থ বাড়তে থাকে। আরও 2 কোটি টাকা চাওয়া হয়েছে হাসপাতালের প্রাচীর নির্মাণের জন্য। হাসপাতাল চত্বরে খালি জায়গায় 100 কোটি টাকা ব্যয়ে আরেকটি ভবন নির্মাণের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটির অভিভাবক খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই চালু করা যাচ্ছে না 250 শয্যার হাসপাতালটি। এই হাসপাতালটি দ্রুত চালু করার দাবি জানিয়েছেন সিলেটবাসী। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ময়মনসিংহ নগরীর বাসিন্দাদের জন্য চরম ভোগান্তির নাম সাপ্লাই পানি। বছরে কোটি কোটি টাকা খরচ হলেও একদিকে চাহিদা মতো পানি মিলছে না, অন্যদিকে যে পানি আসছে তা ব্যবহার অনুপযোগী। এ নিয়ে নগরবাসীর ক্ষোভ বাড়ছে দিনকে দিন।
সিটি কর্পোরেশন বলছে ভর্তুকি দিয়ে চলছে পানি বিভাগ। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহ নগরের বাঁশবাড়ি কলোনির বাসিন্দা ময়না আক্তার কলের মুখে টিস্যু ব্যাগ পেঁচিয়ে ছেঁকে নিচ্ছেন সাপ্লাই পানি। কয়েক সেকেন্ড পর ব্যাগ খুলতেই বেরিয়ে এলো ভয়াবহ চিত্র। জমে আছে কালচে কাদা, পোকামাকড় আর ছড়াচ্ছে দুর্গন্ধও। প্রতি মাসে নিয়মিত বিল পরিশোধ করলেও চাহিদা মতো পানি তো মিলছেই না, বরং যা আসছে সেটিও এমন ব্যবহার অনুপযোগী। হাজারো পরিবার প্রতিদিনই একই ভোগান্তির শিকার। প্রতি মাসে বিল আসে কিন্তু পানি পাই না। এই পানিটা দিয়ে আমরা যদি কাজ করি, হাতে লাগাই, চুলকা। কার কাছে গেলে যে এটা সমাধান আসবে এটা আমাদের আসলে জানা নাই। 1869 সালে গঠিত হয় ময়মনসিংহ পৌরসভা। 2018 সালে সেটি সিটি কর্পোরেশনে উন্নীত হলেও 100 বছরের পুরনো সাপ্লাই পানির ব্যবস্থা আজও মানসম্মত হয়নি, বরং প্রতিদিনই পরিস্থিতি হচ্ছে আরও নাজুক। সিটি কর্পোরেশনের তথ্য মতে নগরের 33টি ওয়ার্ডের মধ্যে পানির সংযোগ আছে মাত্র 16টিতে। বর্তমানে সংযোগের সংখ্যা 7556টি। গত অর্থ বছরে পানি বিভাগের আয় হয়েছে 1.5 কোটি টাকা আর ব্যয় হয়েছে প্রায় 3 কোটি টাকা। ভর্তুকি দিয়েই চালাতে হচ্ছে পানি বিভাগ। সুপেয় পানির ব্যবস্থা অবশ্যই করতে হবে। এটি যদি না করে তাহলে নগর ভবন সমস্ত নগরবাসীর কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। বাসিন্দাদের অভিযোগের বিষয়টি স্বীকার করেছে সিটি কর্পোরেশন। এ যেন অসহায় আত্মসমর্পণ। লাইনগুলো অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা কিছু কিছু ক্ষেত্রে করতে পারে। তবে নাগরিকদের হোল্ডিং ট্যাক্সের বিলেই দেখা গেছে পানি রেট নামে প্রতি মাসে আদায় করা হচ্ছে মোট টাকার 3%। শুধু এই খাত থেকেই গত বছর আয় হয়েছে 4,20,00,000 টাকা। ভর্তুকি দিয়ে সিটি কর্পোরেশনের পানি বিভাগ চালানো হলেও পানির মান ও প্রাপ্যতা নিশ্চিত হয়নি এখনও। কোটি কোটি টাকা খরচ করলেও এর সুফল যদি না পায় সাধারণ মানুষ, তাহলে পুরো ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। নগরবাসীর প্রত্যাশা, দায় এড়িয়ে না গিয়ে পানির সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে সিটি কর্পোরেশন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 77, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 54%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 58, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 74। রাজশাহী বিভাগে বায়ুমান 69, যা সন্তোষজনক, আর্দ্রতা 51। সিলেট বিভাগে বায়ুর মান 66, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 54%। খুলনা বিভাগের বায়ুর মান 53, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 58। বরিশাল বিভাগে বায়ুর মান 56, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 60। রংপুর বিভাগের বায়ুর মান 71, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 53। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 69, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 55%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো খুলনায় 53 আর সবচেয়ে খারাপ ঢাকায় 77। এশিয়া কাপের ইতিহাস গড়া ফাইনালে আজ ভারত পাকিস্তান মহারণ। ফাইনাল ব্যাটেলের আগে অনুশীলন করেনি টিম ইন্ডিয়া, করেছে রিকভারি সেশন। অন্যদিকে বড় শটের মহড়ায় নিজেদের ঝালিয়ে নিয়েছে পাকিস্তান। চাপ সামলে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় দুদলের। ভারতের নবম নাকি পাকিস্তানের তৃতীয় শিরোপা? দুবাইয়ে উত্তর মেলানোর লড়াই শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। বিস্তারিত জানাচ্ছেন সাব্বির মিথুন। এশিয়া কাপের 41 বছরের ইতিহাসে এমনটা কখনোই হয়নি। 16 আসরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী লড়েনি ফাইনালের মঞ্চে। এমনই এক ক্ষণ অপেক্ষা করছে এবার রোববার হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ফাইনাল। পরিসংখ্যানে পিছিয়ে পাকিস্তান। শেষবার এই ফরম্যাটে ভারতকে হারানোর স্মৃতির বয়স 3 বছর পেরিয়ে গেছে। এরপর টানা 4 ম্যাচে হার। এই টুর্নামেন্টে খেলা 2 ম্যাচে তো পাত্তাই পায়নি সালমান আঘার দল। তবে দুবাইয়ে সেসব একপাশে রেখেই নামতে চাইবে মেন ইন গ্রিন। আনপ্রেডিক্টেবল পাকিস্তান অনুশীলন করেছে ফুরফুরে মেজাজে। পাক অধিনায়কের দাবি, ফাইনালে চাপে থাকবে ভারতীয়রাও।
দুই দলের উপর সমান চাপ থাকবে, ফাইনালের আলাদা একটা চাপ তো আছেই। আমরা চেষ্টা করব সেরাটা দেওয়ার, যারা কম ভুল করবে তারাই ম্যাচ জিতবে। আমরা চেষ্টা করব ফাইনালে যাতে ভুল কম হয়। আইসিসি একাডেমিতে যখন ঘাম ছড়িয়েছে পাকিস্তান, তখন হোটেল বন্দি সময় পার করেছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কা ম্যাচের ধকল কাটাতে অনুশীলনে নামেনি সূর্যা কুমারের দল, এমনকি গণমাধ্যমের মুখোমুখিও হয়নি দলের কোনো সদস্য। আগের দিনের পোস্ট ম্যাচেই সে কাজ সেরে রাখে মেন ইন ব্লু। খেলোয়াড়দের সংগঠিত করার জন্য আলাদা পুল সেশন আছে। বড় ম্যাচের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে মেসেজ নিতে পারবে তারা। এটি দ্রুত নিজেদের চাপ মুক্ত করা ও স্মার্ট ক্রিকেট খেলার কৌশল। ম্যাচের আগে কোনো অনুশীলন থাকছে না। টি-20তে দুই দল মোট 15 বার মুখোমুখি হয়েছে। 12 জয় ভারতের, 3 বার হেসেছে পাকিস্তান। তবে সে 3 জয়ের দুটোই এসেছে এই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। পাকিস্তান দলের সামনে আপাতত এই একটাই অনুপ্রেরণা। আরও একটা ভারত পাকিস্তান ম্যাচ, একটা বিগ ফাইনাল। গ্রুপ পর্ব কিংবা সুপার 4-এ কে হেরেছে, কে কাকে হারিয়েছে, সেসব সমীকরণ ভুলে যাওয়া যাবে এই একটা ম্যাচ জিতলে। পাকিস্তান দল তেমনটাই যাচ্ছে। তাদেরকে দেখে মনে হচ্ছে কোনো ধরনের চাপের ভেতর নেই। তবে ফাইনালে তাদেরকে ঘুরে দাঁড়াতে হলে সেরা ক্রিকেটটাই খেলতে হবে, যা এখন পর্যন্ত এই টুর্নামেন্টে পাকিস্তান করে দেখাতে পারেনি। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। দক্ষিণ পন্থা উত্থানের চেষ্টা দেখছে বিএনপি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শূন্যতায় সুবিধা পাচ্ছে জামাত। লাইমলাইটে এলেও ভোটে জেতার সম্ভাবনা দেখছেন না মির্জা ফখরুল। বাংলাদেশ পুনর্গঠনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সহযোগিতা দরকার প্রবাসীদের, নিয়োগে প্রধান উপদেষ্টা। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি। এই ছিল সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ তামিম। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।